আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তা আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। তোমাদের সাথে আরেকটি ক্লাসে নেওয়ার সুযোগ পেলাম। তো আজকে আমরা অ্যাসাইনমেন্টের উপরেই ক্লাসটা নিব, যে অ্যাসাইনমেন্ট আমাদের যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাস থেকেই আমি তোমাদের আজকে প্রথম ও দ্বিতীয় অধ্যায় সম্পর্কে একটু পুনরায় তোমাদের একটু এই অধ্যায়টা যেহেতু পড়ানো হয়েছে স্কুল চলাকালীন অবস্থায়, তবুও তোমাদের এই অধ্যায়টা আমি আর একটু বোঝাবো। তোমরা একটু দেখো। তো অধ্যায়ের দুই, এই অধ্যায়টা দুইয়ের সম্পর্কে আগে আলোচনা করি। প্রথমে আমরা এই অধ্যায় 2 থেকে যে এই টপিক্সটা বেশি ইম্পর্টেন্ট, যে তোমাদের জানা উচিতই, যেটা পরবর্তী ক্লাসে না জানলে হবে না, সেইটাই হচ্ছে তোমাদের জীবজগতের শ্রেণীবিন্যাস। তো জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। যে বিজ্ঞানীরা দেখো বিশাল পৃথিবী অল্প সময়ে জানার জন্য, তারা বিশাল পৃথিবী অল্প সময়ে জানার জন্য বর্তমানে অতীতের জীবগুলোকে একটি সুনির্দিষ্ট তালিকা বিন্যস্ত করতে হয়। এই বিন্যস্ত করাকে বলা হয় শ্রেণীবিন্যাসকরণ। তো শ্রেণীবিন্যাসে বিভিন্ন জীববিজ্ঞানীরা বিভিন্ন সময় সমস্ত জীবজগৎকে একটি শ্রেণীতে বদ্ধকরণের জন্য চেষ্টা করেন। এরই আলোকে এই শ্রেণীবিন্যাসটা আমাদের 19 শতকের থেকে হয়েছে, 19 শতক থেকেই হয়ে আসছে। তো অনেক বিজ্ঞানী কাজ করেছেন। এর মধ্যে যে বিজ্ঞানীরা সফলতা লাভ করেছেন জীবজগৎকে নিয়ে, তার মধ্যে একজন উল্লেখযোগ্য বিজ্ঞানী হচ্ছেন বিজ্ঞানী R.S. হোয়াইটটেকার। 1969 সালে তিনি কোষের সংখ্যা, কোষের DNA RNA প্রকারভেদ, খাদ্যাভ্যাসের তথ্যের উপর ভিত্তি করে একটি শ্রেণীবিন্যাস করেন। সমস্ত জীবজগৎকে একটি শ্রেণীবিন্যাস করে সে 5টি রাজ্যে বিভক্ত করেন। পরবর্তীকালে তার এই শ্রেণীবিন্যাসকে পরিবর্তিত করে বিজ্ঞানী মার্গুলাস 1974 সালে তিনি সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে বিভক্ত করেন। এই 2টি সুপার কিংডমকে সেই 5টি রাজ্যকে অন্তর্ভুক্ত করে। 2টি সুপার কিংডমের মধ্যে সেই 5টি রাজ্যকে এই 2 সুপার কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত করে। তাহলে আমাদের জীবজগৎ সম্পর্কে 2জন বিজ্ঞানী করেছেন। 1969 সালে R.S. হোয়াইটটেকার তিনি আমাদের সমস্ত জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেন। 5টি রাজ্যতে বিভক্ত করেন সমস্ত জীবজগৎকে, সমস্ত জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেন। এটাকে আবার পরবর্তীকালে সংশোধন করে আনেন 1974 সালে বিজ্ঞানী মার্গুলাস। তিনি সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে বিভক্ত করেন। তিনি সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডম বিভক্ত করেন। এই সুপার কিংডমের মধ্যে উনি যে 5টি রাজ্য করছেন তার মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। এখন আমি এইটাকে দেখাইতেছি তোমাদের একটা একে দেখো তোমরা। জীবজগৎ সুপার কিংডম 1, একে বলা হচ্ছে ইউক্যারিওটা। আর সুপার কিংডম 2 প্রোক্যারিওটা। সুপার কিংডম 1, সুপার কিংডম 2। ইউক্যারিওটা হচ্ছে আদিকোষী, যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত ছিল না।
আর প্রোক্যারিওটা হচ্ছে প্রকৃতি কোষী, যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত ছিল। এইটার মধ্যে রাজ্য এক মনেরা আসছে, আর এই সুপার কিংডম 2-তে প্রোক্যারিওটা যেখানে নিউক্লিয়াস যুক্ত প্রকৃতি কোষী, সেখানে আসছে আমাদের বাকি যে 4টা রাজ্য, প্রোটিস্টা, ফাইঞ্জা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এখানে আসছে রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, আর হয়েছে রাজ্য 5। এটা হলো প্রোটিস্টা। এটা প্রোটিস্টা, এটা ফাইঞ্জাই, এটা প্লান্টি, আর আসছে আমাদের কি অ্যানিমেলিয়া। এইটা আসছে আমাদের অ্যানিমেলিয়া। তো জীবজগৎকে আমাদের মার্গুলিস 1974 সালে যে তোমার জীবজগৎকে শ্রেণীবিন্যাস করেন, সেটার আলোকে আমি তোমাদের দেখাইলাম। সুপার কিংডম 1 ইউক্যারিওটা, সুপার কিংডম 2 প্রোক্যারিওটা। সুপার কিংডম 1-এ আসছে আমাদের রাজ্য 1 মনেরা, আর সুপার কিংডম 2-তে আসছে আমাদের 4টি রাজ্য, প্রোটিস্টা, ফাইঞ্জা, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন এই যে বিভিন্ন জীবজগৎকে, সমস্ত জীবজগৎকে যে এই যে 5টা রাজ্যে বা 2টা সুপার কিংডমে বিভক্ত করা হয়েছে, এখন এই রাজ্যের অধীনে কোন সমস্ত প্রাণী থাকতে পারে, কেন থাকতে পারে, কি বৈশিষ্ট্যের জন্য থাকতে পারে, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমি এখন তোমাদের বলবো। তো প্রথমেই আমি যাব, আমরা কিভাবে জীবজগৎকে যে রাজ্যে বিভক্ত করে আসছে সেই সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। এখন আমি তোমাদের রাজ্য 1 মনেরা সম্পর্কে জানবো, যে এই রাজ্যের অধীনে যে সমস্ত প্রাণী অন্তর্ভুক্ত হয়েছে, যারাই অন্তর্ভুক্ত হয়েছে, যে সমস্ত জীব অন্তর্ভুক্ত হয়েছে, তাদের কি বৈশিষ্ট্য থাকবে। তাহলে মনেরার বৈশিষ্ট্য, এরা বা জীবটি এককোষী। জীবটি কি ধরনের? জীবটি এককোষী। নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস, যেহেতু তুমি সুপার কিংডম 1, আমি ওইখানে বলছি যে এখানে নিউক্লিয়াসটা আদি প্রকৃতি ছিল, নিউক্লিয়াসটা আর আদি প্রাণী, নিউক্লিয়াসটা সুগঠিত ছিল না। তাহলে আমি বলতে পারি জীবটি এককোষী, নিউক্লিয়াস সুগঠিত নয়। জীবটি এককোষী, নিউক্লিয়াস সুগঠিত নয়। এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য প্রস্তুত করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাদ্য প্রস্তুত করে। এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাদ্য প্রস্তুত করে। এরা খুবই ক্ষুদ্র, তাই অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা খুবই ক্ষুদ্র, তাই অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। 5 নাম্বার, এদের কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে হয়। তাহলে আমরা এখানে 5টা বৈশিষ্ট্য দেখতে পেলাম, যে রাইজোবিয়ামের জীবটি এককোষী, নিউক্লিয়াস সুগঠিত, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাদ্য প্রস্তুত করে, এরা খুবই ক্ষুদ্র, তাই অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে হয়। উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। এটা হলো মনেরার রাজ্যের বৈশিষ্ট্য। উদাহরণ হচ্ছে
রাইজোবিয়াম। এছাড়া আমি বলতে পারি এটার মধ্যে আছে কি নীলাভ সবুজ শৈবাল আছে, ব্যাকটেরিয়া আছে। এখানে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি কি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এটা উদাহরণ হিসাবে আমি এটা দিতে পারি। রাইজোবিয়াম ছাড়াও আমি আরও উদাহরণ দিতে পারি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। তো এই সমস্ত বৈশিষ্ট্য থাকার কারণে এই সমস্ত জীবকে এই রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরবর্তীতে আমি যাব রাজ্য 2 প্রচেষ্টা। রাজ্য 2-এর প্রচেষ্টা সম্পর্কে যেমন এই রাজ্যের অধীনে যে সমস্ত জীব আছে তাদের বৈশিষ্ট্যগুলো কি সেই সম্পর্কে একটু জানি। দেখো, রাজ্য 2 প্রচেষ্টা এরা এককোষী বা বহুকোষী, এরা এককোষী বা বহুকোষী। 2 নাম্বার নিউক্লিয়াস সুগঠিত, এদের নিউক্লিয়াস সুগঠিত হয়। 3 নাম্বার এরা একক বা দলবদ্ধভাবে বাস করে, এরা একক বা দলবদ্ধভাবে বাস করে। 4 নম্বর বলবো এদের খাদ্য গ্রহণ শোষণ, এদের খাদ্য গ্রহণ শোষণ। 5 নম্বরে আমি বলবো এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে যা নিউক্লিয় পর্দা দ্বারা সুগঠিত হয়। এদের কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত হয়। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। এটার উদাহরণ আমরা ইউগ্লেনা অ্যামিবা উদাহরণ আমরা কি বলতে পারি, ইউগ্লেনা অ্যামিবা এককোষী অথবা বহুকোষী শৈবাল এটার মধ্যে থাকে। এককোষী বা বহুকোষী শৈবাল থাকে। আরেকটা থাকে প্যারামেসিয়াম। তাহলে এইখানে আরেকটা আমরা বলতে পারি এককোষী বহুকোষী শৈবাল অথবা প্যারামেসিয়াম থাকে। প্যারামেসিয়াম, এককোষী বহুকোষী শৈবাল, প্যারামেসিয়াম থাকে। এই সমস্ত বৈশিষ্ট্যর কারণে এই সমস্ত প্রাণীদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকার কারণে এদের রাজ্য 2 প্রচেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আমরা রাজ্য 3 আমরা জানব ফাইঞ্জার সম্পর্কে। এবার আমরা জানব ইস্ট পেনিসিলিয়াম মাশরুম এর বৈশিষ্ট্য। ইস্ট পেনিসিলিয়াম মাশরুমের কী বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যর কারণে এরা ফাইঞ্জার রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছে। রাজ্য 3 তোমরা এরকমভাবে পরীক্ষা যখন প্রশ্ন আসবে তখন এইভাবে দিবে, রাজ্য 3 ফাইঞ্জার। তাহলে বৈশিষ্ট্যটা কি লিখবো? ফাইঞ্জার বৈশিষ্ট্য, এরা সাধারণত এককোষী বা বহুকোষী হতে পারে। এটা বললাম এককোষী বা বহুকোষী হতে পারে। এরা সাধারণত এককোষী বা
বহুকোষী হতে পারে। 2 নাম্বার, নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত থাকে। 2 নাম্বার, এদের দেহে ক্লোরোফিল থাকে না বলে এরা খাদ্য প্রস্তুত করতে পারে না। এদের দেহে কি ক্লোরোফিল থাকে না। এদের দেহে খাদ্য গ্রহণ শোষণ, খাদ্য গ্রহণ শোষণ। এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারতেছি যে এরা সাধারণত এককোষী বা বহুকোষী হতে পারে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হতে পারে, নিউক্লিয়াস সুগঠিত থাকে, খাদ্য গ্রহণ শোষণ। এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। তাহলে এইটাকে আমরা বলতে পারতেছি যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকার কারণে এরা ফাইঞ্জার রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আমরা তাহলে এটার উদাহরণ আমরা কি বলতে পারি? এটার উদাহরণ আমরা বলতে পারি ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। আর এদের দেহে কি নেই? ক্লোরোফিল নেই। এদের দেহে কি নেই? ক্লোরোফিল নেই। এটা আমি এবার লিখতে পারি, এদের দেহে ক্লোরোফিল নেই। এদের দেহে ক্লোরোফিল নেই। এই বৈশিষ্ট্য থাকার কারণে আমরা ফাইঞ্জার রাজ্যের উদাহরণ হচ্ছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। এরপর আমরা রাজ্য 4-এ যাব। এরপর আমরা রাজ্য 4-এ যাব। রাজ্য 4 প্ল্যান্টি। রাজ্য 4 প্ল্যান্টি। এরা বহুকোষী হতে পারে। এরা বহুকোষী হতে পারে। নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই স্বভোজী। নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই এরা স্বভোজী। আর পরবর্তীতে আমরা বলতে পারি এদের দেহে কি আছে? ক্লোরোফিল আছে। এদের দেহে ক্লোরোফিল আছে বা থাকে, তাই খাদ্য প্রস্তুত করতে পারে, তাই খাদ্য প্রস্তুত করতে পারে। এরপর আমি বলতে পারবো, যেহেতু আমরা জানি এইখানে আছে আম, ফান, আম, জাম, কাঁঠাল, আর এদের দেহে ক্লোরোফিল আছে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে আর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই এরা স্বভোজী। এরা বহুকোষী হতে পারে। এদের দেহে নিউক্লিয়াস সুগঠিত। এদের দেহে নিউক্লিয়াস সুগঠিত হয়। কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। কোষপ্রাচীর কি? সেলুলোজ নির্মিত হয়। এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত হয়। এদের দেহে সবুজ কণিক বা ক্লোরোফিল আছে, তাই এই 5টা বৈশিষ্ট্যকে আমরা বলতে পারি প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য। এরা বহুকোষী হতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই এই স্বভোজী।
এদের দেহে ক্লোরোফিল আছে, তাই খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহে নিউক্লিয়াস সুগঠিত হয়, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। তাহলে এই আমরা 5টা বৈশিষ্ট্য, এরকম আমাদের বৈশিষ্ট্য যদি কখনো পরীক্ষাতে আসে তো আমরা সবসময় পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করব। কখনোই আমরা প্যারা আকারে লেখার চেষ্টা করব না। পয়েন্ট আকারে দিলে লেখাটা অনেক সুন্দর এবং তোমার পরিমার্জিত বেশি মনে হয়। তাহলে প্লান্টটি রাজ্যকে উদাহরণ হচ্ছে ফার্ন, আম, জাম, কাঁঠাল। এরপর প্লান্টটি রাজ্যকে আবার আমাকে এই প্লান্টটি রাজ্যকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্লান্টটি রাজ্যকে কি কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি রাজ্যে ভাগ করা হয়েছে। এখন আমি এটাকে দেখি এই প্লান্টটিকে কিভাবে ভাগ করছে। প্লান্টটিকে 4টি রাজ্যে ভাগ করছে। মশ বর্গীয় উদ্ভিদ, ফার্ন বর্গীয় উদ্ভিদ, নগ্ন বীজি উদ্ভিদ, আবৃত বীজি উদ্ভিদ। এখন মশবর্গীয় উদাহরণ তো মশই বলতে পারি। ফানের মধ্যে ঢেঁকি শাক আছে। নগ্নবীজির উদ্ভিদের মধ্যে তোমার আছে সাইকাস পাইনাস। উদাহরণ হিসেবে আমি দিতে পারি সাইকাস পাইনাস। আর এইখানে আমরা উদাহরণ দিতে পারি সরিষা, কাঁঠাল, আম, জাম। সরিষা, কাঁঠাল, আম, জাম, সুপুরি গাছ, সুপারি ইত্যাদি আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আমরা দিতে পারি। তাহলে প্লান্টটি রাজ্যকে আমরা কয়টি ভাগে ভাগ করছি? 4টি ভাগে ভাগ করছি। মশবর্গীয় উদ্ভিদ, ফানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। এখন তোমাদের আমি একটু একটু করে যে মশের কী ধরনের বৈশিষ্ট্য হয়, ফানের কী ধরনের বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের কী ধরনের বৈশিষ্ট্য, আবৃতবীজী উদ্ভিদের কী ধরনের বৈশিষ্ট্য। যেমন মশবর্গীয় যদি আমি বলি, দেখো মশবর্গীয় যদি বলি, এখানে মশ যদি আমি বলি তাহলে আমি কিভাবে বলতে পারি? দেখো মশ বর্গীয় উদ্ভিদ, এটা আমি পরিষ্কার করে দেই। দেখো মশবর্গীয় উদ্ভিদের মশবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি থাকবে? মশবর্গীয় উদ্ভিদের এদের অপুষ্পক উদ্ভিদ। প্রধানত এই বৈশিষ্ট্যটা আমার নিতেই হবে, এটা সপুষ্পক আর অপুষ্পক। যে সমস্ত উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা এবং ফুল ও ফল থাকে তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। আর যে সমস্ত উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা এবং ফুল ও ফল থাকে না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। মূল, কাণ্ড, পাতা থাকবে, এমন আছে ফুল ও ফল থাকবে না, ফুল ফল এদিকে থাকবে না, তাকে আমরা কি বলতে পারি? ফুলও থাকতে পারে না, ফলও থাকতে পারবে না। এগুলোকে আমরা কি বলি? মূল, কাণ্ড, পাতা থাকবে তোমার, এগুলোকে আমরা বলি অপুষ্পক উদ্ভিদ। তাহলে মশবর্গীয় উদ্ভিদটা এটি একটি অপুষ্পক উদ্ভিদ। এটি একটি অপুষ্পক উদ্ভিদ। এরা সাধারণত উদ্ভিদের ন্যায় মূল থাকে না। 2 নম্বরে আমি বলতে পারি এরা সাধারণত উদ্ভিদের ন্যায় মূল থাকে না। মূলের পরিবর্তে এদের থাকে রাইজয়েড। আর এর হলো কোথায় জন্ম হতে পারে? ইট কাঠ, পুরাতন দেওয়াল,
গাছের বাকলে জন্মাতে পারে, তবে জায়গা স্থানটা হতে হবে স্যাঁতসেঁতে। কী টাইপের হতে হবে? স্যাঁতসেঁতে। স্থানটা কী ধরনের হতে হবে? স্যাঁতসেঁতে। এই হলো আমার মশবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব ফানবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। ফানবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য, ফানবর্গীয় উদ্ভিদ এটিও একটি অপুষ্পক উদ্ভিদ। এটিও একটি অপুষ্পক উদ্ভিদ। এটা একটা অপুষ্পক উদ্ভিদ। আর এইটির মধ্যে কি হচ্ছে যে এরা পুরাতন জায়গায় তোমার পুরাতন স্থানে দেওয়ালে ছায়াযুক্ত স্থানে এগুলো বেশি হয়। ছায়াযুক্ত স্থানে এগুলো বেশি জন্ম হয়। এদের দেহকে মূল, কাণ্ড ও পাতাতে বিভক্ত করা যায়। মূল, কাণ্ড, পাতাতে বিভক্ত করা যায়। এরা পুরোতো ছায়াযুক্ত স্থানে, জন্মাতে পারে। তাহলে আমরা ফানবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্যটা পেয়ে গেছি। এরপর আমরা পড়ব ফানবর্গীয় উদ্ভিদের পরে আমরা পড়ব নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে সাইকাস ও পাইনাস। নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে সাইকাস ও পাইনাস। এইটি সপুষ্পক উদ্ভিদ। এটি একটি সপুষ্পক উদ্ভিদ। এটা একটা কি ধরনের উদ্ভিদ? সপুষ্পক উদ্ভিদ। 2 নাম্বার, এইসব উদ্ভিদের মূলে ডিম্বাশয় থাকে না। ডিম্বক পরিণত হয়ে বীজে পরিণত হয়। ডিম্বক পরিণত হয়ে বীজ হয়। ডিম্বক পরিণত হয়ে বীজ হয়। এর উদাহরণটা আমরা দিতে পারি সাইকাস ও পাইনাস। উদাহরণটা কি? সাইকাস আর হলো পাইনাস। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপর আমরা জানব আবৃতবীজী উদ্ভিদ। এইটার মধ্যে আবৃতবীজী উদ্ভিদের খুবই অনেকগুলো উদ্ভিদ আমরা জানি। আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আবৃতবীজী উদ্ভিদ, এটার বৈশিষ্ট্যটা হচ্ছে, এটা প্রথমেই আমরা জানি এটা একটা সপুষ্পক উদ্ভিদ। একটি সপুষ্পক উদ্ভিদ। আর সপুষ্পক উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা এবং ফুল ও ফল থাকে তাদেরকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলি। এইসব উদ্ভিদের মূলে ডিম্বাশয় থাকে। এটি কি থাকে? ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের মধ্যে সাজানো থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের মধ্যে সাজানো থাকে। 4 নাম্বার, নিষেকের পরে ডিম্বাশয় হয় ফলে পরিণত হয়। এবং ডিম্বক বীজে পরিণত হয়। এটি একটি সপুষ্পক উদ্ভিদ।
এদের এইসব উদ্ভিদের মূলে ডিম্বাশয় থাকে, ডিম্বগুলো ডিম্বাশয়ের মধ্যে সাজানো থাকে, নিষেকের পরে ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। এই হলো আমার এই আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে, আমরা উদাহরণ পেয়েছি কি, আমরা উদাহরণ পেয়েছি সুপারি, সুপারি, তারপর সরিষা, সরিষা, কাঁঠাল, কাঁঠাল, আম, জাম, এগুলি আমরা বলতে পারি। সুপারি, সরিষা, কাঁঠাল, আম, জাম, এইগুলিকে বলে আবৃতবীজী উদ্ভিদ। আর এদের হলো বৈশিষ্ট্য। তোমরা বৈশিষ্ট্যটা অবশ্য পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবে। এরপর আমরা দেখতেছি যে আমাদের রাজ্য অ্যানিমেলিয়া। রাজ্য অ্যানিমেলিয়া আমরা এটা বলতে পারবো, এটা নিউক্লিয়াসযুক্ত বহুকোষী প্রাণী। এটা নিউক্লিয়াসযুক্ত বহুকোষী প্রাণী। এরা পরভোজী, কারণ এদের দেহে কোনো ক্লোরোফিল নেই, এদের দেহ নিউক্লিয়াস সুগঠিত। প্রথমত বলুন, এরা 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 হচ্ছে বহুকোষী প্রাণী, নিউক্লিয়াস সুগঠিত, এরা পরভোজী, এদের দেহে ক্লোরোফিল নেই, এরা যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। উদাহরণ মাছ, পাখি, মানুষ। তো অধ্যায় 2-এর উপরে যে জীবজগৎ, সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝেছো। এখন আমি অধ্যায় 1-এর কিছু গাণিতিক সমস্যা তোমাদের দেখাবো, যাতে যে কোনো ধরনের গাণিতিক সমস্যা প্রশ্ন যখন আসে তোমরা সলিউশন করতে পারো। তোমাদের অধ্যায় 1-এর গাণিতিক সমস্যাগুলো আমি লিখেছি যে প্রথম অধ্যায়, এটি ক্ষেত্রের দৈর্ঘ্য একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো 1-এর উত্তরটা আমি এভাবে লিখব, দেওয়া আছে, যেহেতু আমার প্রশ্নের মধ্যে এভাবে লিখব, দেওয়া আছে দৈর্ঘ্য সমান 5 মিটার আর প্রস্থের সমান 4 মিটার। তারপর আমরা লিখব, আমরা জানি ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান, দৈর্ঘ্যের মান যেহেতু আমার দেওয়া আছে লিখব। এই সূত্রটা আমার অবশ্যই মনে রাখতে হবে গাণিতিক সমস্যার ক্ষেত্রে। আমরা জানি ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, এটা আমরা লিখব বর্গ একক। তাহলে দৈর্ঘ্যের মান 5, প্রস্থের মান 4, মিটার মিটার গুণ করলে হয় তোমার বর্গ মিটার। তাহলে এটার উদাহরণ হলো 4 × 5 = 20 বর্গ মিটার, 4 × 5 = 20 বর্গ মিটার। এই হলো আমার উত্তর। এই 1 নাম্বার কোশ্চেনের এভাবে আমাদের সূত্র দিয়ে জাস্ট মান বসে ক্যালকুলেশন করে আমরা উত্তরটা দিতে পারবো। এইবার আমরা অধ্যায় 2 নং কোশ্চেনটা একটু দেখি। দেখো 2 নাম্বার কোশ্চেনে কি বলেছে, একটি কক্ষের একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার হলে প্রস্থ কত? তাহলে আমরা লিখুন, দেওয়া আছে ক্ষেত্রফলের সমান 20 বর্গ মিটার আর দৈর্ঘ্যের মান দেওয়া আছে 5 মিটার। তো আবার আমরা লিখব, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু এটা সমাধান স্টাইলের অঙ্ক, এই জন্য আমরা এখানে বা দিব। এখন এটা সম্পূর্ণ ওই পাশের অংশটা এই পাশে নিয়ে আসবো। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ আর সমান ক্ষেত্রফল। তাহলে আমাকে প্রশ্ন করেছে কিসের উপরে? প্রস্থের উপরে। যেটা চাবে সেটা এই পাশে রাখবো, এই পাশে যেটা গুণ হবে এটা সমানের ওই পাশে যে ভাগ হবে। তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এখন জাস্ট মানটি আমি বসাই দিব, 20 বর্গ মিটার ভাগ 5 মিটার, ভাগ করলে হয় 4 মিটার। কেন 4 মিটার হয়েছে? এইখানে 2টা মিটার আর ওইখানে 1টা মিটার, 2টা মিটারে থেকে 1টা মিটার কেটে চলে গেছে, একটা আমার থাকবে শুধু 1টি মিটার, সেই 1টি মিটার। তো এ ধরনের কোশ্চেন যদি তোমাদের পরীক্ষা আমরা দিয়ে আসে,
তাহলে তুমি প্রশ্নটা যদি আমার সূত্রটা যদি জানা থাকে যে এইটা কোশ্চেন করবো সেটা দিয়ে আমি আনসার করতে পারবো। 3 নম্বর কোশ্চেনটা এখন আমরা দেখি। দেখো 3 নম্বর কোশ্চেনে বলছে একটি বাক্স 20 সেমি লম্বা, 15 সেমি প্রস্থ এবং 5 সেমি উচ্চ, 100খানা বাক্সের আয়তন কত? লম্বা মানে আমার কি দৈর্ঘ্য দেওয়া আছে, লম্বা মানে দৈর্ঘ্য দেওয়া আছে আমার 20 সেমি, আর প্রস্থ দেওয়া আছে 10 সেমি, আর উচ্চতা মানে উঁচু, সেটাকে বলছে উচ্চতা 5 সেমি। তো একটি বাক্সের আয়তন আমার অবশ্যই জানতে হবে, তারপর বের করবো। একটি বের করতে পারলে যদি আমার বের হয়ে যায় তাহলে সেটার সাথে যতটি বলে ততটি গুণ দিলেই আমার আনসারটা বের হয়ে যাবে। তাহলে একটি বাক্সের আয়তন হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 20 গুণ 10 গুণ 5। তার 3টা যদি গুণ করি তাহলে 3টা গুণ করা হয় ঘন সেন্টিমিটার, 2টা গুণ করলে হয় বর্গ, আর 3টা গুণ করলে হয় ঘন। 0 0 5 10 এত ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার। এটা একটি বাক্সের পেয়েছি। এখন আমার কোশ্চেন করছে যে 100টি বাক্সের আয়তন। জাস্ট এইটার সাথে আমি ওই 100টা গুণ করে দিব। 100 ঘন সেমি, এখানে 100-র জায়গা তোমাকে 10 দিতে পারে, 5 দিতে পারে, 50 দিতে পারে, যাই দিবে না কেন ওই রেজাল্টটার সাথে জাস্ট এই সংখ্যাটা গুণ করলেই আমার রেজাল্টটা চলে আসে। ঘন সেমি, 1 লক্ষ ঘন সেমি। তো আমি প্রথম অধ্যায়ে তোমাদের গাণিতিক সমস্যাগুলো দেখাইলাম, যাতে তোমাদের কোনো ধরনের কোশ্চেন যদি তোমরা এ ধরনের কোশ্চেন আসলে কিভাবে আনসার করবে সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করেছি। আর আমার যদি সূত্র জানা থাকে আমি যে কোনো কোশ্চেনই আনসার করতে পারবো। তো আশা করি তোমরা বুঝেছ। আর তোমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহে যেটা আমাদের বিজ্ঞান পাবা, তো বিজ্ঞানের জন্য আমি একটু তোমাদের পুনরায় রিভাইজ করব। যেহেতু প্রথম সপ্তাহে তোমরা অলরেডি 3টে সাবজেক্ট অলরেডি জমা দিয়েছো, তো আমি আমার বিজ্ঞানের জন্য সাজেস্ট করব কীভাবে তোমরা লিখলে সম্পূর্ণ অতি উত্তমটা পাও, সেভাবে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখো তোমরা, আমি একটা অফসেট পেপার নিয়েছি, তারপর চারোদিকে আমি একটু বর্ডার দিয়েছি একটু কালারিং পেন দিয়ে। তো তোমরা যদি লেখাটা হাইলাইট করার জন্য চাও এরকম বক্স করবে চারোদিকে কালার পেন দিয়ে লেখাটা করলে লেখাটা সাবমিট করলে খুবই সুন্দর দেখাবে এবং অবশ্যই সেই উত্তরটা গ্রহণযোগ্য হবে, অতি উত্তমের মধ্যে পড়বে। দ্বিতীয়ত, আমাদের স্কুল থেকে আমরা যে তোমাদের একটি কভার পেজ দিয়েছি বা সাজেস্ট করছি, এখানে বিজ্ঞান কিন্তু প্রথম তোমাদের অ্যাসাইনমেন্ট যেতেছে, তোর জন্য এখানে লিখবে অ্যাসাইনমেন্ট 1, বিষয় হচ্ছে বিজ্ঞান আর বিষয়বস্তু শিরোনাম হলে তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে সেখানে দেখবে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম। অধ্যায় হচ্ছে 1, বিষয়বস্তু হচ্ছে জীবজগৎ, অধ্যায় হচ্ছে 2, বিষয় হচ্ছে জীবজগৎ, তাহলে বিষয়বস্তু শিরোনাম হবে জীবজগৎ। আর বিষয় শিক্ষক তোমাদের ক্লাসে শ্রেণীকক্ষে যে এই বিষয়টা বা এই বিজ্ঞানটা পাঠদান করছে সেই শিক্ষিকা বা শিক্ষকের নাম লিখবে। আর এই পাশে তোমার ইনফরমেশন আর জমাদানের তারিখটা অবশ্যই তোমাদের ডেট দিয়ে দিয়েছে, সেই ডেটে তোমরা দিবে। আর অভিভাবকের স্বাক্ষর আছে। আর তোমাদের এই ওয়েতে লিখলে আমি মনে করি এটা খুবই তোমরা ভালো রেজাল্ট অতি উত্তমের ঘরে আশা করা যায়। আর কালার পেন করার চেষ্টা করবে। তো তোমাদের জন্য আমার অ্যাসাইনমেন্টের সম্পর্কে এতটুকুই কথা ছিল যে সুন্দর করে লেখার চেষ্টা করবে, অবশ্যই নিজের হস্তে লিখবে, অন্যের কারো দিয়ে লেখার চেষ্টা করবে না, কারণ সে খাতা গ্রহণযোগ্য হবে না।
তো তোমরা, আমি তোমাদের অধ্যায় 1 ও 2 এর উপরে ক্লাস নিলাম, আশা করি তোমরা বুঝেছো। তোমরা ভালো থাকবে ইনশাল্লাহ, আর ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।